আজকের পথ পণ্ডিচেরি থেকে তিরুচিরাপল্লী। তিরুচিরাপল্লী বিখ্যাত তার মন্দিরের জন্য। মারিয়াম্মান মন্দির, রঙ্গনাথ স্বামী মন্দির, রকফোর্ট মন্দির ইত্যাদি। এখানে ইতিহাস ও বিশ্বাস মিশে আছে নিঃশ্বাসে। সেই বিশ্বাসে ভর করে ইতিহাস দর্শনের হেতু সকাল সকাল চলুন এগিয়ে যাই তিরুচিরাপল্লীর পথে। সুপ্রভাত সবাইকে। আজ 12ই ফেব্রুয়ারি 2026। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে পণ্ডিচেরি থেকে তিরুচিরাপল্লী অবধি। প্রথম যাব মারিয়াম্মান টেম্পল। চলুন, অদ্ভুত সুন্দর জায়গা তিরুচিরাপল্লী। তিরুচিরাপল্লীকেও কিন্তু মন্দিরের শহর বলা হয়। বিভিন্ন ধরনের মন্দির দেখাবো আজকে। তাহলে দেরি না করে আজকের যাত্রা শুরু করা যাক। এখান থেকে তিরুচিরাপল্লী মারিয়াম্মান টেম্পলের দূরত্ব 187 কিলোমিটার। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। এই মুহূর্তে সময় 6:40। মিটারের কাঁটা 0 করে দিলাম। এই আমরা এসে পড়লাম অ্যাকচুয়াল NH 332-তে। এখানে রাস্তা 4-ওয়ে লেন, কংক্রিটের রাস্তা, কিন্তু অ্যাসফল্টের রাস্তা নয়। মাঝখানে দেখছেন ডিভাইডার দেওয়া আছে, সরু ডিভাইডার, এবং লাইট ব্যারিয়ার হিসাবে দেখেছেন লোহার পোস্টগুলোকে অ্যাঙ্গেল করে বসানো আছে। এটাই লাইট ব্যারিয়ার। এটা গাছের মতো অত ভালো কাজ করে না বস। তো যাই হোক, এই রাস্তায় স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার ফর LMV, এবং বাস ও ট্রাকের জন্য 60 কিলোমিটার পার আওয়ার, এবং মোটরসাইকেলের জন্যও 60 কিলোমিটার পার আওয়ার। আর এই যে সামনে দেখছেন, ঢুকতে না ঢুকতেই কিন্তু সুন্দর ক্যামেরা বসানো আছে। এই দেখুন, আমার স্পিড দেখাচ্ছে 77। ওটা যেই লাল হয়ে যাবে অমনি ছবিটা ফটাফট তুলে নেবে, নিয়েই অনলাইন চালান। এই হাইওয়ে বলে না, যে কোনো হাইওয়েতেই স্পিড লিমিটের অতিরিক্ত যদি বেশি গাড়ি চালান সেক্ষেত্রে চালান হচ্ছে 1000 টাকা। এখান থেকে ত্রিচির দূরত্ব 170 কিলোমিটার। সময় লাগবে এই 2.5 ঘন্টা মতো। কিছু দূর পরপরই কিন্তু দেখেছেন এরকম স্পিড সেন্সিং ক্যামেরা আছে, তাই এই রাস্তায় কিন্তু খুব সাবধান। NH 332 এর উপর আজকে এটাই আমাদের প্রথম টোল। রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা। কংক্রিটের রাস্তা হলেও খুব সুন্দর রাস্তা। তবে কংক্রিটের রাস্তায় যদি লাগাতার চালানো হয় 200, 300, 400 কিলোমিটার, সেক্ষেত্রে কিন্তু চাকা গরম হয়ে যায়। যাই হোক, এই টোলটা দেখেছেন বুথলেস টোল। এখানে কোনো বুথ, কোনো লোক কেউ নেই। ভবিষ্যতে কিন্তু GPS টোলিং চালু হচ্ছে ধীরে ধীরে। GPS টোলিং অনেক জায়গাতেই চালু হচ্ছে। এখন পরীক্ষামূলকভাবে বেশ কিছু জায়গায় চালু করা হয়েছে। তখন আর এই টোল বুথ গেট ফেট থাকবে না। তখন আপনি আপনার মতো গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন নির্দিষ্ট স্পিড লিমিটে। ওখানে স্ক্যানার থাকবে জায়গায় জায়গায়। সেই স্ক্যানার পুরো হাইওয়ে ক্যালকুলেট করে আপনার কাছ থেকে টোল অ্যামাউন্ট ডিডাক্ট করে নেবে, বা ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস থেকে নির্দিষ্ট সংখ্যক কাউন্ট ডিডাক্ট করে নেবে। এই রাস্তার উপর যতগুলো টোল আছে সবগুলোতেই ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস ভ্যালিড। NH 332 সোজা বেরিয়ে গেল। আমরা ঢুকে গেলাম বাঁ দিকে। এটা হচ্ছে গিয়ে NH 38। তার মানে পণ্ডিচেরি থেকে প্রথম NH 332-এর উপর আপনাদের প্রায় 40 কিলোমিটার আসতে হবে। তাতে একটা টোল দিতে হবে। তারপরে পেয়ে যাবেন NH 38, NH 38। এটাও 4-ওয়ে লেন। এই রাস্তাটাও খুব সুন্দর, কিন্তু এই রাস্তাটা পিচের রাস্তা, মানে অ্যাসফল্টের রাস্তা হয়ে গেল। মাঝখানে দেখেছেন এটার প্রপার ডিভাইডার আছে, এবং লাইট ব্যারিয়ার হিসাবে সুন্দর গাছ লাগানো আছে। এইগুলো প্রকৃতির ভারসাম্য সামান্যতম কিছু হলেও তো মেনটেন করে। তো এইগুলো ভালো জিনিস, দেখতেও ভালো লাগে। গাছগুলোতে যখন ফুল ফোটে তখন আরও বেশি সুন্দর লাগে ড্রাইভটা। এই রাস্তাতে আমার মনে হচ্ছে একটু ট্রাক বাসের সংখ্যাটা একটু বেশি। গুগল বলছে এটা NH 38, অথচ হাইওয়ে অথরিটি বলছে এটা NH 45। নতুন পুরনো হতে পারে, তবে যেহেতু সাইনবোর্ডে লেখা আছে NH 45, তাই এটাকে আমরা NH 45ই বলবো। এবং এই যে দেখেছেন, এইগুলোকে বলে রাম্বল স্ট্রিপ। এ প্রান্ত থেকে ও প্রান্ত ওটা রং করা, কিন্তু রংটা একটু উঁচু, ফলে আপনি যখন গাড়ি নিয়ে যাবেন ধারাক ধারাক করে আওয়াজ হবে একটা। তো সেই রাম্বল স্ট্রিপের অর্থ হলো সামনে কোনো মোড় আছে অথবা শহর বা গ্রাম ঢুকছে, সেই জন্য ড্রাইভারকে অ্যালার্ট করা। বাঁ দিকটায় দেখুন একদম স্ট্রেট লাইন যাচ্ছে লেন মার্কিং হিসাবে। সেই লাইন আপনি ক্রস করতে পারেন না আইনত। আর মাঝখানটা দেখেছেন লাইনগুলো কেটে কেটে দেওয়া। তার মানে এখানে আপনি এই লাইন ক্রস করে ওভারটেক করতে পারেন। মাঝখানেও যেখানে কন্টিনিউয়াস লাইন থাকবে সেখানে ওভারটেক নিষেধ, এটাই বোঝায়। চলুন, সূর্যদেবের দর্শন পেয়ে গেলাম। সূর্যদেব সুন্দর ঝাঁপিয়ে পড়েছে। আকাশটা কিন্তু বস আজকে মোহময় লাগছে। ভিডিওগুলো কি ভালো লাগছে, ইনফরমেটিভ লাগছে, আনন্দ দিচ্ছে? যদি দেয়, দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও বা শর্টস এই চ্যানেলে আপলোড করব, আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশানটা পৌঁছে যাবে। চলুন, এই সুন্দর হাইওয়ে ড্রাইভকে সঙ্গী করে আমরা এগিয়ে যাই তিরুচিরাপল্লীর পথে। তিরুচিরাপল্লীর দূরত্ব আর 135 কিলোমিটার। এখনও অবধি
আমাদের 1 ঘন্টা যাত্রাও হয়নি। সকাল সকাল রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়ে গেলাম। এখন সময় হলো 7:40 তো একটু কফি ব্রেক। যদিও আমরা সকালে চা খেয়েছি, আমি গাড়ি নিয়ে বেরোলে টি কেটল, টি এর যাবতীয় সরঞ্জাম সব ক্যারি করি, কারণ ওটা আমাদের সকালে ওটা একটু চা লাগে, বাঙালির তো চা খেতেই হবে। তো এখানে কফি নিয়ে নিলাম 25 টাকা করে, নর্মাল কফি, ফিল্টার কফি নয়। আর চা নিল 20 টাকা করে। আর বিস্কুট, যেরকম বেকারির বিস্কুট এখন সর্বোচ্চই 5 টাকা করে পাওয়া যায়, সেটাই। সুন্দর 1 পেয়ালা কফি খেয়ে আবার এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্য তিরুচিরাপল্লির মারিয়াম্মান টেম্পল। NH45-এর উপর আজকে এটা আমাদের প্রথম টোল প্লাজা। এটাও দেখতেই পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ের মধ্যেই পড়ে, যেহেতু NH45, তাই এখানেও অ্যানুয়াল ফাস্ট্যাগ বৈধ। এই দেখুন, হাইওয়ে অথরিটির বোর্ডেও লেখা আছে NH38। ফলে গুগল এটা ঠিকই দেখালো, গুগল প্রথম থেকেই দেখাচ্ছে NH38, কিন্তু হাইওয়ে অথরিটির প্রথম দিকে বোর্ড ছিল NH45, তারপরের দিকের বোর্ড দেখছি NH38। অথচ একটাই রাস্তা যাচ্ছে, কিন্তু আমরা কোনো ডাইভারশন নিইনি, কোনো ডান দিক বাদিক ঢুকিনি। চলে এলাম আজকে NH38-এর উপর আমাদের দ্বিতীয় টোল। এটাতেও ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস বৈধ। টোল ডিটেলস সব স্ক্রিনের নিচে বাঁদিকে লেখা থাকছে। দৃশ্যপট কিন্তু সত্যি দারুণ, আর হাইওয়েটাও দারুণ আসছে। আমরা মোটামুটিভাবে 6:40-এ বেরিয়েছি, 9:40-এর আগেই পৌঁছে যাব মারিয়াম্মান টেম্পলে। চলে এলো আজকের যাত্রার অন্তিম টোল প্লাজা। এই টোল প্লাজা থেকে মারিয়াম্মান টেম্পলের দূরত্ব আর মাত্র 2.5 কিলোমিটার। সময় লাগবে এই মিনিট 5-7 মতো। এই আমরা ঢুকে পড়লাম সামায়াপুরামে। NH38 ছেড়ে দিলাম এখানেই আপাতত আজকের জন্য। সামায়াপুরাম থেকে ঠিক যেই পয়েন্টে এক্সিট করলাম, সেই পয়েন্ট থেকে মারিয়াম্মান টেম্পলের দূরত্ব 1.3 কিলোমিটার। মিনিট 5 সময় লাগবে। এই মারিয়াম্মান টেম্পলে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হয় 50 টাকা মাত্র, এরকম কুপন দিয়ে দেবে। আমরা সব মিলিয়ে এই মারিয়াম্মান টেম্পল অবধি এলাম 190 কিলোমিটার। এখন সময় হলো 9:40, তার মানে ঠিক 3 ঘন্টায় পৌঁছে গেলাম মারিয়াম্মান টেম্পলে। রাস্তা তো দেখলেন, খুব ভালো রাস্তা, জায়গায় জায়গায় প্রচুর পেট্রোল পাম্প। ওভারঅল ড্রাইভটা কিন্তু বেশ মনোরম। মারিয়াম্মান টেম্পল এই গলির মধ্যে, ঠিক তার উল্টো দিকে পাশে সব দিকেই বেশ খাবার জমাটি দোকান আছে। আর গাড়ি পার্কিং হচ্ছে এখান থেকে ঠিক 200 মিটার এগোলে বাঁ দিকে এখানকার যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির একটা সুন্দর জায়গা আছে, কোনো চার্জ নেই পার্কিংয়ের। তো ওখানে গাড়ি পার্ক করে দিলাম, করে হাঁটতে হাঁটতে আসলাম। এসে এবার এখানে এই যে দেখেছেন, ধোসা, ইডলি, সাম্বার, চাটনি, লুচি সব কিছু পাওয়া যায়। ব্রেকফাস্টে এরকম সুন্দর লুচি, ইডলি, আর এদিক থেকে ধোসা। এই 30 টাকা 50 টাকা করে দাম। আমরা যেমন শীতলা পুজো করি বসন্ত রোগ যাতে সেরে যায় সেই কামনার্থে, সেরকম এখানে এনারা মারিয়াম্মান দেবীর পূজা করে। দেবী মারিয়াম্মান গ্রাম্য দেবী, রোগনাশিনী, শক্তির প্রতীক। দক্ষিণ ভারতে মারিয়াম্মান পূজা অত্যন্ত জনপ্রিয়। মারিয়াম্মান পূজার ইতিহাস কিন্তু বহু শতাব্দী প্রাচীন। একসময় গুটি বসন্ত, জ্বর, মহামারী থেকে রক্ষার দেবী হিসাবে পূজা করা হতো। বিশ্বাস করা হয় মা মারিয়াম্মান রোগ যেমন দেন তেমন সারিয়েও দেন। এই মন্দিরেও আপনারা দ্রাবিড় স্থাপত্যশৈলী দেখতে পাবেন, এবং এরও গোপুরম বিশাল সাইজের। মূর্তিতে শক্তির তীব্র প্রকাশ দেখা যায়। দেবীর সাধারণ রূপ উগ্র, কিন্তু আশ্রয়দায়ী। অগ্নি প্রদক্ষিণ, পোঙ্গল অর্পণ, নিম পাতা উৎসর্গ, ভক্তরা এখানে যেগুলো মানত করে, আমরা যেরকম করে থাকি, মানতের সময় এইগুলো কিন্তু চড়ানো হয়। মারিয়াম্মানকে অনেক জায়গায় গ্রামের রক্ষাকর্ত্রী হিসাবে মানা হয়। মন্দিরে পূজার সময় ঠান্ডা জল, নিম পাতা ব্যবহার করা হয় রোগনাশের প্রতীক হিসাবে। নিম পাতা আমরা সবাই জানি, আমাদের এখানে কেন সারা বিশ্বজুড়েই রোগ নাশক হিসাবে নিম পাতার ব্যবহার সর্বত্র। এইখানে ঢোকার সময় এইখানে জুতো রাখার জায়গা আছে, এটা কিন্তু নিঃশুল্ক। এখান থেকে আপনারা ফল প্রসাদ, ফুল কিনতে পারেন। এখানের প্রসাদ হচ্ছে গিয়ে মেনলি এটাই, নারকোল, ফুল, ধূপকাঠি, কলা আর নিম পাতার গুঁড়ো আছে ভিতরে। ব্যারিকেড দেখে বুঝতেই পাচ্ছেন, এমনি সময় কিন্তু হালকা থাকলেও বিশেষ বিশেষ তিথিতে কিন্তু ভালো ভিড় হয়। এখানের প্রায় সব মন্দিরেই কিন্তু একটা ফ্রি দর্শন থাকে আর একটা পেড দর্শন থাকে। ফ্রি দর্শন তো ঠিক আছে সবার জন্য, আর জেনারেলি 50 থেকে 100 টাকা চার্জ হয় হচ্ছে স্পেশাল এন্ট্রির জন্য। তো এখন মোটামুটি খালিই আছে যা দেখতে পাচ্ছি, তাই আমরা ফ্রিতেই দর্শনটা করি। চলুন।
মন্দির দেখে বেরোলাম, এখন সময় হলো 11টা 5। এবার এখান থেকে আমরা যাব রঙ্গনাথ স্বামী মন্দির দেখতে। এখান থেকে দূরত্ব এই প্রায় 10 কিলোমিটার, সময় লাগবে মিনিট 20 মতো। সময় হয়ে গেল ঠিক 11:30, তার মানে 25 মিনিটে আমরা চলে আসলাম রঙ্গনাথ স্বামী মন্দিরে। রঙ্গনাথ স্বামী হচ্ছে বিষ্ণুর মন্দির। এখানে ভগবান শুয়ে আছেন অনন্তের উপর, আর ভক্ত দাঁড়িয়ে অনন্ত বিশ্বাস নিয়ে। এই মন্দিরের অবস্থান হলো শ্রীরঙ্গম তিরুচিরাপল্লী। এখানে দুটি নদী আছে, কাবেরী ও কলিদাম। এই দুটি নদীর ঠিক সংযোগস্থলে অবস্থিত এই শ্রীরঙ্গম স্বামী মন্দির। এখানে বিষ্ণুদেব অনন্ত শয্যায় শুয়ে আছেন বাসুকী নাগের উপর, পাশে মা লক্ষ্মী রঙ্গনায়কী। এই মন্দিরের মূল স্থাপনা 2000 বছরেরও বেশি পুরনো এবং চোলা, পাণ্ডব, হোয়সাল ও বিজয়নগর রাজাদের অবদান রয়েছে। আলোয়ার সাধুদের দ্বারা মহিমান্বিত যে মন্দিরগুলি 108টি মন্দির, তাকে দিব্যোদ্দেশম বলা হয়। তো এই মন্দিরটি সেই দিব্যোদ্দেশমের প্রথম ও প্রধান। এই মন্দিরে মোট 7টি প্রাকার আছে, প্রাকারাম। এছাড়াও 21টি গোপুরম আছে। ভাবতে পারছেন কি বিশাল মন্দির, মানে এই মন্দির একটা শহরের সমান বড়, এত বড় মন্দির। এই মন্দিরের প্রধান গোপুরমকে বলা হয় রাজা গোপুরম, এশিয়ার অন্যতম উঁচু মন্দির টাওয়ার। এই মন্দিরে ঢোকা মানে একটা শহর পেরিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো। ভক্তদের বিশ্বাস, এখানে দর্শন মানে পাপ মুক্তি ঘটে, পাপ মুক্তির পথে এক ধাপ। এই মন্দিরে ভগবান বিষ্ণু রাজা নয়, গৃহস্থের মতো বিশ্রামে রয়েছেন। রামায়ণ ও মহাভারতের সঙ্গে যুক্ত বহু কাহিনী দেখা যায় এই মন্দিরে। শ্রী রামানুচার্য এখান থেকেই বৈষ্ণব দর্শন বিস্তার করেন। পুরো কমপ্লেক্স ঘুরতে কমপক্ষে 2 ঘন্টা তো সময় লাগবেই। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড, বললো 50 টাকা ফি নেয়, কিন্তু আমার থেকে কোনো ফি নিল না। আমি তো ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি হাতে। তবে মন্দিরের ভিতরে কোনো স্টিক অ্যালাউড নয়। আর ক্যামেরা নিয়ে ঢুকতে গেলে মন্দিরের সাউথ গেট থেকে ঢুকতে হবে। আমরা নর্থ গেটের সামনে গাড়ি পার্কিং করেছি, গাড়ি পার্কিংয়ের কোনো চার্জ নেই। তো চৈতালিরা, বাবা মারা নর্থ গেট থেকে ঢুকেছে, আমি ঘুরে এসে সাউথ গেট থেকে ঢুকলাম। বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত মন্দির। এই যে এই পাথরটা দেখছেন এবং হাতে খোদাই করা অংশ, এটা কিন্তু মনোলিথিক স্ট্রাকচার। একটাই পাথর খোদাই করে করে সম্পূর্ণটা বানানো। এই যে এখানে যতগুলো পিলার দেখছেন সবই মনোলিথিক স্ট্রাকচার। এই দেখুন সাইনবোর্ডে কিন্তু দর্শনের টাইম লেখা আছে। সকাল 6টা থেকে 7টা 15, 9:30 থেকে 12:30, 2:30 থেকে 5:30 এবং 7টা থেকে 9টা। কি সুন্দর ভিতরটা, দারুণ স্ট্রাকচার। সাউথ ইন্ডিয়ার এই মন্দিরগুলোতে আসলে না মন পুরো ভরে যাবে। এত সুন্দর কাজ, মানে পাথরের খোদাই করা কাজ, ভিতরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, তার উপরে এই আর্কিটেকচার, দারুণ লাগবে, দারুণ লাগবে। আর প্রতিটা যেখানে ভগবান বিরাজমান গর্ভগৃহ, সেখানে কিন্তু নর্মাল ইলেকট্রিক্যালও দেওয়া নেই, সেখানে প্রদীপের আলোয় প্রজ্বলিত হয় ঈশ্বরের গর্ভগৃহ। অদ্ভুত মায়াবী দৃশ্য সেই দৃশ্য। আজকে 12ই ফেব্রুয়ারি 2026, বৃহস্পতিবার, কোনো অকেশান নেই। দেখেছেন কতগুলো ব্যারিকেড করা, ফলে বুঝতে পারলেন এই মন্দিরে কিন্তু জেনারেল ডেজে এই ভিড় থাকে। এছাড়া বাকি যদি কোনো স্পেশাল অকেশান থাকে তাহলে ভিড়ের মাত্রাটা একটু মানে ভেবে দেখবেন কি দাঁড়াতে পারে। ভগবান তো দর্শন করানো যায় না ক্যামেরায়, তাই বাইরের দিকটা একটু দর্শন করাই আপনাদের। প্রথমে আমি দর্শন করে আসি ভগবান বিষ্ণুকে, শ্রীরঙ্গনাথকে। এখানকার লাইনে কিন্তু বেশ সুবন্দোবস্ত আছে। দেখেছেন আমরা সব বসে আছি, অথচ লাইনে দাঁড়িয়ে কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে এখানে বসতে পায়। চেয়ার দেওয়া আছে প্রত্যেকটা ব্যারিকেডের পাশে পাশে, ফলে আপনি যেখানে লাইন দাঁড়িয়ে যাচ্ছে সেখানে একটু বিশ্রাম নিতে পারেন বসে, কোমর ধরে যাবে না। সাউথের মন্দিরগুলো এত ভালো না যে কি বলবো। প্রথম কথা, এই যে মন্দিরটা দেখলাম রঙ্গনাথ স্বামী মন্দির, 2000 বছরের পুরনো মন্দির। মানে ভিতরে ঢুকলে আপনি ফিল করতে পারবেন একটা 2000 বছরের পুরনো একটা স্কাল্পচারের সামনে, একটা ম্যাসিভ স্ট্রাকচারের সামনে, মানে মধ্যে আপনি এসে পড়েছেন। অদ্ভুত ভালো লাগবে, মানে কি বলবো, মানে ভিতরে বিষ্ণুর শায়িত মূর্তি দারুণ সুন্দর। সামনে মা লক্ষ্মীর বিগ্রহটা রাখা, গোল্ডেন কালারের বিগ্রহ, গেটটা গোল্ডেন কালারের। আর তার উপরে ভিতরে সবথেকে বড় কথা ধূপের গন্ধ, দ্বীপের গন্ধ, দ্বীপ প্রজ্বলিত হচ্ছে। তার সাথে ইলেকট্রিক লাইট নেই, শুধুমাত্র প্রদীপের লাইট, ওই যে প্রদীপ বললাম সেই প্রদীপের আলো।
তো সেই প্রদীপের সব মিলিয়ে মিশিয়ে একটা মানে অদ্ভুত, ওখান থেকে বেরোতে ইচ্ছা করবে না আপনার, এত সুন্দর একটা পরিবেশ ভিতরে, দারুণ লাগে। এই মন্দিরগুলোতে আসলে সত্যি দারুণ লাগবে, কোনো কথা হবে না। প্লাস প্রত্যেকটা মানুষ এত শৃঙ্খলাবদ্ধ, কেউ লাইন ভাঙার চেষ্টা করে না। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ইউপি, বিহার এই অঞ্চলে যেই যত মন্দির আছে দেখবেন এই লাইন ভেঙে টপকে যাচ্ছে, ও ঢুকে যাচ্ছে আগে। এখানে ওইসবের কোনো বালাই নেই, বিরাট লাইন পড়ে। আমি ধরুন 2 ঘন্টা, এখন 1:20 বাজে, আমি 11:20 সময় লাইনে দাঁড়িয়েছি। তো তখন থেকে এখন অবধি মানে কেউ লাইন ভাঙার তো চেষ্টা দূরস্থ, কেউ বলছেও না গুতি আগে চলে যাব। এবার মন্দির দর্শন হয়ে গেল, 1:30 বাজে। এবার জুতো নিয়ে চলুন লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার কোথায় যাচ্ছি দেখতে থাকুন। রঙ্গনাথ স্বামী মন্দির থেকে চলে আসলাম জম্বুকেশ্বর টেম্পল। তো জম্বুকেশ্বর টেম্পল দুপুর 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। লাঞ্চটা করে নিই, 2:30 বেজে গেল, কারণ আমরা মন্দিরের ওখানে গেছিলাম, জিজ্ঞাসা করেছি পাশেই। তো ওখান থেকে বেরিয়ে জাস্ট মেন রোডে আসলে এই রেস্টুরেন্টটা পাবেন। এটার নাম হচ্ছে টেম্পল ইন। এই যে দেখুন এখানে লেখা আছে টেম্পল ইন। এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। আমরা একটু এই ঘোরাঘুরি করতে, একটু শহরটাকে দেখতে, একটু ড্রোন ওড়াতে সময় লেগেছে, তাই এখন বাজে 2:30। এখান থেকে সুন্দর খেয়ে দিয়ে আমরা 3টে, 3:15-র মধ্যে জম্বুকেশ্বরে ঢুকে যাব। পাশেই জম্বুকেশ্বর, কাউকে জিজ্ঞাসা করবেন টেম্পল ইন, দেখিয়ে দেবে। এখানে এই হচ্ছে খাওয়া দাওয়ার প্রাইস, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এখানে যদি ওই যে ছোটো ছোটো সবজি যেগুলো দেয় বিভিন্ন ধরনের, সাম্বার, ডাল, চাটনি, দই, এইসব, ওগুলোকে এরা বলে মিলস। আপনি যদি থালি বলেন এরা বুঝবে না, বলতে হবে মিলস। এই দেখুন এদের থালিটা কি সুন্দর। প্রথম কথা, থালার মধ্যে একটা কলা পাতা দেওয়া, এটা সব জায়গায় খুব কমন। তার সাথে বিভিন্ন ধরনের জিনিসপত্র, আমরা সব নাম জানি না, কিন্তু এটার দাম 120 টাকা থালি। আর চৈতালি নিয়ে নিল কড়াই পনির, তার সাথে এইগুলোকে বলে ফুলকা। রুটি, চাপাটি কিচ্ছু শুনবে না, কিন্তু সব বলবে ফুলকা। আর এদের রেস্টুরেন্টে ভিড়টা দেখেছেন, একদম জমাটি ভিড়। কিন্তু রেস্টুরেন্টটা বাম্পার চালু রেস্টুরেন্ট, এবং খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক। 120 টাকা। গতকাল খেয়েছিলাম ভেজ থালি, চৈতালি নিয়েছিল 170 টাকা নিয়েছিল। তো আজকে 120 টাকা, আনলিমিটেড জিনিসপত্র দেবে। আর খাওয়া দাওয়া এখানে বাঙালিদের কোনোদিনও মন ভরবে না এই খেয়ে, কিন্তু এটা দিয়ে ইউ হ্যাভ টু ম্যানেজ। এই হচ্ছে জম্বুকেশ্বর মন্দির। এখানে ঈশ্বর আগুন নয়, পৃথিবী নয়, বাতাস নয়, জল রূপে পূজিত হন। এই মন্দির তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে তিরুভানাইকাভাল নামক স্থানে অবস্থিত। এখানে দেবতা ভগবান শিব জম্বুকেশ্বর রূপে পূজিত হন। দেবী হচ্ছে অখিলান্দেশ্বরী। আসলে ভিতরে ভিডিওগ্রাফি মানে এরকম বকবক করাটা অ্যালাউড নয়, তাই জন্য আমাকে বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে। জানার বিষয় যেটা হলো সেটা হচ্ছে এটি শিবের যে পঞ্চভূত তত্ত্ব আছে, জল, বায়ু, আকাশ, অগ্নি, পৃথিবী, সেই পঞ্চভূত তত্ত্বের একটি। এখানে ভগবান জলতত্ত্ব রূপে বিরাজমান। মন্দিরের গর্ভগৃহে সর্বদা ভূগর্ভস্থ জল থাকে, তো সেটা আপনারা দেখতে পাবেন নইভাবে। এই মন্দিরে যে শিবের লিঙ্গ আছে তাকে বলা হয় আপ্পুলিঙ্গাম। তো সেই আপ্পুলিঙ্গামটা আপনারা যেটা দেখবেন, মানে আমরা যেটা দেখি, সেটা অ্যাকচুয়ালি তৈরি করা, সেটা আসল নয়। আসলটা জলের তলায় আছে, এবং পুজোর সময় কখনো জল শুকোয় না। এখানে শিবকে খোঁজা হয় না, কারণ তিনি নিজেই জলের মতো চারিদিকে ছড়িয়ে রয়েছেন। এখানে 2টো গল্প প্রচলিত। প্রথমটি হচ্ছে গজেন্দ্র, মানে একটি হাতি ও মাকড়সার গল্প। দুজনেই শিবের উপাসক ছিলেন। একদিন ভুল বোঝাবুঝিতে হাতির পায়ে মাকড়সার মৃত্যু হয়। অনুতাপে হাতিও প্রাণত্যাগ করে। শিব এসে উভয়কেই মুক্তি দেন এবং এখানেই স্থায়ী হন। আর একটা কাহিনী আছে, জাম্বু বৃক্ষের কাহিনী, দেখানো গেল না। ভিতরে একটা জাম্বু গাছ আছে, সেই গাছটা বহু পুরনো। তো প্রাচীন জাম্বু গাছের নিচে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, সেখান থেকেই নাম জম্বুকেশ্বর। এই যে মন্দিরটা দেখলেন, এই মন্দির দ্রাবিড় স্থাপত্য শিল্পে নির্মিত, এবং 5টি প্রাকার রয়েছে এর। বিশাল স্তম্ভ, এবং স্তম্ভগুলো সব খোদাই করা স্তম্ভ। জল নিষ্কাশনের প্রাচীন ব্যবস্থা আছে এখানে। এছাড়া মন্দিরটি এমনভাবে তৈরি যাতে জল স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়। এখানে অখিলান্দেশ্বরী আম্মান পার্বতীর এক শক্তিশালী রূপ। প্রথম ঢুকেই অখিলান্দেশ্বরী আম্মানকেই দেখতে পাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে মা পার্বতী শিবকে উপদেশ দেন। জেনারেলি আমরা কি দেখি, শিব পার্বতীকে উপদেশ দেন বা শিক্ষা দেন, কিন্তু এখানে উল্টো ভূমিকা দেখা যায়। এখানে ঈশ্বরও শেখেন। গর্ভগৃহে তো ছেড়েই দিন, ভিতরে একদম ছবি তোলা নিষিদ্ধ। জম্বুকেশ্বর মন্দিরে এলে বোঝা যায় শক্তি সবসময় আগুনের মতো জ্বলে না, কখনো কখনো সে জলের মতো নীরব হয়ে যায়। আমাদের এখান থেকে পরবর্তী গন্তব্য আরুলমিগু ভেক্কালিয়াম্মান মন্দির। এখান থেকে দূরত্ব এই 7 কিলোমিটার মতো, 20-25 মিনিট সময় লাগবে। এই হচ্ছে ভেক্কালিয়াম্মান মন্দির।
যেখানে মন্দিরের ছাদ নেই কিন্তু বিশ্বাসের উপর কখনো বৃষ্টি পড়ে না। এই মন্দিরের অবস্থান হলো ওয়ারাইউর, তিরুচিরাপল্লী, তামিলনাড়ু। দেবী তো আগেই বললাম ভেক্কালি আম্বান। দেবীর কিন্তু এখানে উগ্র রূপ দেখা যায় এবং ওই যে ছাদ নেই যেই জায়গাটা, সেই জায়গায় বৃষ্টি পড়ে কিন্তু জলটা অ্যাবজর্ব হয়ে যায়, হিট অ্যাবজর্ব হয়ে যায়, ঠান্ডা হয় না ওই জায়গাটা। তো ওই জায়গাটা এরকমই একটা অদ্ভুত জায়গা। যাই হোক, এটি তামিলনাড়ুর সবচেয়ে রহস্যময় শক্তিপীঠগুলোর একটি। এটা কিন্তু 51 শক্তিপীঠের একটা নয়, তা সত্ত্বেও কিন্তু এই মন্দির অত্যন্ত শক্তিশালী। বিশ্বাস করা হয় এই মন্দিরে যদি আপনি কিছু মন থেকে চান তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হয়। এর নামের অর্থ আছে একটা। ভেক্কা মানে হচ্ছে তামিল ভাষায় রাগ বা তেজ, আর আলি মানে হচ্ছে নিয়ন্ত্রণ। যিনি নিজের রাগ বা তেজ নিয়ন্ত্রণ করতে পারেন তিনিই হচ্ছেন ভেক্কালি আম্মান। আম্মান মানে মা। বিশ্বাস করা হয় যে দেবী মূর্তিতে কখনো বৃষ্টি পড়েনি। তবে আমি পুরোহিতকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন বৃষ্টি পড়ে বাট অ্যাবজর্ব। তবে অনেকবার ছাদ তৈরির চেষ্টা হয়েছে এই মন্দিরে, কিন্তু ছাদ বানানো সম্ভব হয়নি। নাহলে একটা মন্দিরে ছাদ বানানো তো যে কেউ বানিয়ে দিতে পারে। এখানে দেবীর উপর আকাশই কিন্তু ছাতা। এক দানব দেবীকে ক্রুদ্ধ করে তোলে এবং দেবী যখন ধ্বংসের পথে ভগবান শিব অনুরোধ করেন তার ক্রোধ সংযত করতে, এবং দেবী তখন ক্রোধ থামান এবং এখানেই স্থায়ী হন ভেক্কালি আম্বান রূপে। দ্রাবিড় স্থাপত্যশৈলীর মন্দির। মন্দিরের ভিতরে অদ্ভুত সুন্দর কারুকাজ আছে, রং করা, দারুণ লাগবে দেখতে মন্দিরটা খুবই ছোট, যদিও মন্দিরে ছোট বড় হয় না, কিন্তু তাও মন্দিরটা দেখতে খুব ভালো লাগবে। গোপুরমটা সাধারণ গোপুরম এবং মূল আকর্ষণই হচ্ছে এই মন্দিরের ছাদবিহীন গর্ভগৃহ। সেটি আপনি সামনে থেকে দাঁড়িয়ে তো দেখতেই পারবেন, এছাড়াও আপনি পাশ থেকে দাঁড়িয়েও দেখতে পাবেন। পুজো হয় লেবু, ফুল ও মাটির তৈরি প্রদীপ দিয়ে। এখানে ঢুকতে কিন্তু দেবী দর্শন করতে 10 টাকার এন্ট্রি ফি দিতে হয়। রোগমুক্তি ও শত্রু নাশের জন্য মানত করা হয় এখানে। গর্ভগৃহে যথারীতি কোনো মন্দিরেই ছবি তুলতে দেওয়া হয় না। ভেক্কালি আম্বান মন্দির থেকে আমরা শিখতে পারি শক্তি মানে শুধু ধ্বংস নয়, শক্তি মানে নিজেকে সংযত করার ক্ষমতা, যেটা আজকালকার দিনের বেশিরভাগ লোকে অপব্যবহার করে থাকেন। চলুন এবার এগিয়ে যাই আমাদের আজকের পরবর্তী গন্তব্যের দিকে। আচ্ছা, এখানে সব মন্দিরে এই যে দেখেছেন আমার মাথায়, এটাকে বলে বিভূতি। আমরা যে ছাই ব্যবহার করি সেইটা, কিন্তু এরা ঠিক ছাইটা ব্যবহার করে না, এটাকে বিভূতিই বলে। সাথে লাল আবির বা সিঁদুর টাইপের একটা জিনিস দেখ, ডিপ রেড, ব্লাড রেড বলা যেতে পারে, সেরকম একটা সিঁদুর। লোকে হাত পেতেও নিতে পারে, আর আপনি যদি মাথায় এগিয়ে দেন তাহলে ওরা মাথায় পরিয়ে দেয়। এবার চলুন এখান থেকে যাব সাউথ ইন্ডিয়ার আরও একটা বিখ্যাত মন্দির, ভায়ালুর মুরুগান মন্দির। মুরুগান দেবতাকে কিন্তু এখানকার লোক প্রচণ্ড বিশ্বাস করে এবং মানে। এখান থেকে দূরত্ব ওই 8 কিলোমিটার মতো, সময় লাগবে 20 মিনিট। এই মুহূর্তে সময় হলো প্রায় বিকেল 5টা। আমরা আজকের এখনও অবধি 216 কিলোমিটার যাত্রা সুসম্পন্ন করলাম। ভেক্কালি আম্বান টেম্পল থেকে সাউথ ইন্ডিয়ান চা, এতদিন তো ফিল্টার কফি খাচ্ছিলাম, এবার সুন্দর একটা চা। দেখলেন কলা বাগানের ভিতর দিয়ে গেলাম, আমি তো তাও ক্যামেরা বার করতে করতে অনেকটা চলে এসেছিলাম। দু সাইডে পুরো কলার বাগান, বিরাট কলার বাগান, পুরো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। অদ্ভুত ফিলিংস এই সব জায়গায়, পুরো সাউথ ইন্ডিয়ান গ্রাম। আহা হা হা। এই চলে এলাম ভায়ালুর মুরুগান টেম্পলে। শেষের দিকের রাস্তাটা গুগল একটু ঘেঁটে দেয়, গ্রামের মধ্যে দিয়ে ক্রস করার পরে ডান দিকে আসতে হয়, গুগল বাঁ দিকে দেখায়। এই ভায়ালুর মুরুগান মন্দিরের অবস্থান হচ্ছে গিয়ে ভায়ালুরে, তিরুচিরাপল্লীতেই অবস্থিত এটা। এখানে দেবতা হচ্ছে গিয়ে ভগবান মুরুগান, কার্তিকেয় বলা হয়। অন্য নাম হচ্ছে গিয়ে সুব্রহ্মণ্য স্বামী। তো এটি তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ মুরুগান যে মন্দিরগুলো আছে তার মধ্যে একটি। কিন্তু তামিলনাড়ুতে যেসব মানুষজন থাকেন তারা কিন্তু এই মুরুগান ভগবানকে খুব বিশ্বাস করেন। এখানে একটা অরুণ গিরিনাথের কাহিনী আছে। বিখ্যাত ভক্তকবি অরুণ গিরিনাথ মুরুগানের প্রতি গভীর ভক্তিতে আসক্ত ছিলেন। এই মন্দিরেই তার জীবন পরিবর্তিত হয়। কথিত আছে মুরুগান নিজে অরুণ গিরিনাথকে রক্ষা করেন। মুরুগান এখানে শিক্ষক রূপে পূজিত হন, কিন্তু শাস্ত্র, জ্ঞান ও আত্মসংযমের প্রতীক। তবে মুরুগান এখানে কিন্তু যোদ্ধা নন, কারণ অনেক জায়গায় মুরুগানকে যোদ্ধা হিসেবে পুজো করা হয়। তবে এখানে মুরুগান গুরু রূপে পূজিত হন। এখানেও দ্রাবিড় স্থাপত্যশৈলীতে নির্মিত মন্দির এবং রঙিন গোপুরম, প্রশস্ত প্রাঙ্গণ, শান্ত পরিবেশ। তবে এই মন্দির কিন্তু পাহাড়ে নয়, সমতলে অবস্থিত একটি মুরুগান মন্দির। জেনারেলি মুরুগান মন্দির পাহাড়ে অবস্থিত হয়। এই মুরুগান মন্দিরের এটাই বিশেষত্ব, এটা সমতলে অবস্থিত। দুধ অভিষেক, ফুল ও ফল অর্পণ, বিদ্যা ও পরীক্ষার আগে বিশেষ প্রার্থনা করে। ছাত্রদের কাছে এই মুরুগান মন্দির বিশেষ গুরুত্বপূর্ণ। তাই ভায়ালুর মুরুগান এখানে মনে করিয়ে দেন শক্তি শুধু অস্ত্রে নয়, জ্ঞানেই প্রকৃত জয়।
তাই সাবস্ক্রাইব টু জয়বাবু ট্রাভেলিং। এই মুরুগান দেবতা কিন্তু শিবেরই একটি রূপ। দেবতার মূর্তি কিন্তু অত্যন্ত সৌম্য। এখানে সাউথ ইন্ডিয়া যত মন্দিরই দেখবেন সবই কালো পাথরের তৈরি। কোষ্টি পাথর কিনা আমি ঠিক জানি না, আপনারা কি জানেন? যদি জানেন তাহলে কমেন্টে জানান না, আমাদেরও তাহলে নলেজটা একটু বাড়বে, বাকি আরও অনেকের নলেজটা বাড়বে। আর মন্দিরের ভিতরে ওই যে আগেই বারবার বলেছি, সব মন্দিরের ভিতরে কিন্তু প্রদীপ জ্বালিয়ে রাখা হয় শুধু। তার ধোঁয়া, ধূপের গন্ধ, তার সাথে ভিতরে কোনো ইলেকট্রিক আলো নেই, শুধুমাত্র প্রদীপের আলো প্রজ্বলিত হচ্ছে। তো সেই দিয়ে একটা ওভারঅল সাংঘাতিক মায়াবী পরিবেশ ভিতরটাতে। মুরুগান মন্দিরের পাশেই আছে কার্পু স্বামীর মন্দির। চলুন এবার এখান থেকে যাব উঁচি পিলাইয়া টেম্পল বা রকফোর্ট টেম্পল দেখতে। এখন সময় হলো সন্ধ্যে 6টা। এখান থেকে উঁচি পিলাইয়া টেম্পল বা রকফোর্টের দূরত্ব, রকফোর্ট টেম্পলের দূরত্ব এই 14 কিলোমিটার মতো, সময় লাগবে 40 মিনিট। তো এই যে পিছনে দেখছেন এই যে হাতি দাঁড়িয়ে আছে, এই হাতির নামই লক্ষ্মী। এই হাতিটা থেকে এখানে এই উঁচি পিলাইয়া টেম্পলে। তো সেই হাতিকে 20 টাকা দিয়ে ঘাস খাওয়াতে পারেন, এইটুকুনি ঘাস দেবে 20 টাকা। সেটার হাতির আবার ভিডিও করতে দেওয়া হয় না। আমি জানি না চৈতালি করতে পেরেছি কি না, যাই হোক। তো এখান থেকে উঠতে হয়, এরকম 400টা সিঁড়ি আছে, 400। তবে সিঁড়িগুলো কিন্তু ভালো সিঁড়ি, বেশ চওড়া আছে, পা রাখা যাবে, অসুবিধা কিছু হবে না। এই মন্দিরের উচ্চতা প্রায় 83 মিটার বা 273 ফিট। আর এই মন্দিরে উঠতে গেলে নিঃশ্বাস ভারী হয়ে যায়, কিন্তু উপরে উঠে গেলে মন হালকা হয়ে যায়। এই সিঁড়ির এখানে কয়েকটা করে মন্দির দেখতে পাবেন। এই উঁচি পিলাইয়া মন্দির কিন্তু ত্রিচির প্রতীকী স্থাপনা। এই যে উপরে যে রকটা আছে যার উপর ফোর্ট এবং মন্দিরটা তৈরি, তার বয়স 3 বিলিয়ন বছরেরও বেশি, 3 বিলিয়ন ইয়ার্স। দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন শিলাস্তম্ভগুলোর মধ্যে একটি এই শিলা, এবং একে ঘিরেই ত্রিচির ইতিহাস রচিত হয়েছে। এর উপরের দৃশ্যটাই আসল, কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত অদ্ভুত সুন্দর লাগে। সবথেকে মজার বিষয় হচ্ছে উপরের দৃশ্য, ভিউ ফ্রম দ্য টপ, কাবেরী নদীর মনোরম দৃশ্য দেখতে পাবেন। এছাড়াও তিরুচি বা ত্রিচি শহরের 360 ডিগ্রি ভিউ দেখা যায়। এখানে সানরাইজ এবং সানসেট দুটোই অসাধারণ লাগে। আমরা ভেবেছিলাম সানসেটে সময় আসবো, কিন্তু সানসেটের সময় আসতে পারিনি। এখন প্রায় 7টা বাজতে গেল, 7টা বাজতে 5। 260 নম্বর সিঁড়ি আসার পর এখানে একটি শিব মন্দির আছে, এবং এই যে পাথরটির কথা বললাম একদম উপরে, সেই পাথরটিকে ঘিরেই কিন্তু ত্রিচি শহরের ইতিহাস রচিত হয়েছে। উপর থেকে আপনারা কাবেরী নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। তবে ঠিক গোধূলি সন্ধ্যায় আসবেন, মানে সূর্য অস্ত যাচ্ছে, সানসেটটাও দেখতে পাবেন, প্লাস কিছুক্ষণ ওয়েট করবেন। এমনিতেও ওয়েট করতে হবে, কারণ এতগুলো সিঁড়ি ওঠার পরে হাঁপ তো ধরবেই, সবারই ধরবে। সেই সময় আসলে, গোধূলি সন্ধ্যায় আসলে সূর্যাস্ত প্লাস কাবেরী নদীর মনোরম দৃশ্য দেখা যায় এখান থেকে। সুগ্রীবের ভাই বালির সঙ্গে একবার সংঘর্ষে লিপ্ত হয় গণেশ। তখন গণেশ এই পাহাড়ের উপর অবস্থান নেন। সেই থেকেই এই পাহাড়ের নাম উঁচি পিলাইয়া। এখন সেটা উঁচি পিলাইয়া টেম্পল নামে বিখ্যাত, বা রকফোর্ট টেম্পল নামে আরও বিখ্যাত। এখান থেকে দৃশ্যটা দেখুন, ত্রিচি শহরকে পাখির চোখে দেখা যায় এখান থেকে। শেষের দিকে সিঁড়িগুলো কিন্তু এরকম সংকীর্ণ হয়ে গেল সিঁড়ি, তাতে অসুবিধা কিছু নেই, কারণ ছোট ছোট করে ধাপ কেটে কেটে বানানো। ওপরে যে গর্ভগৃহ আছে সেটি ছোট কিন্তু শক্তিশালী গর্ভগৃহ। এখানে মন্দির বড় নয়, কিন্তু অভিজ্ঞতাটাই বিশাল। নিচে বেশ কয়েকটি মন্দির আছে, আমি দেখালাম। থায়ুমানাভার স্বামী মন্দির, যেটা শিব মন্দির বলে বিখ্যাত, সেই মন্দিরটি আছে। ওখানে ঐতিহাসিক মণ্ডপ রয়েছে, ফলে বুঝতে পারছেন একই পাহাড়ে বিভিন্ন ধর্মীয় স্তর রয়েছে। দেখুন, এখানে আর ড্রোন ওড়ানোর প্রয়োজন পড়বে না, এখান থেকেই ত্রিচি শহরকে পাখির চোখে দেখা যায়। কি অদ্ভুত সুন্দর অপার্থিব দৃশ্য, দারুণ লাগছে না? আলো ঝলমলে শহর, ঝকঝক করছে পুরো। এখানে ভিডিওগ্রাফির চার্জ কিন্তু 100 টাকা। যখন নিচে ওই হাতিকে খাবার দেবেন, হাতিকে খাবার দিয়ে উপরে ওঠার ঠিক মুখটাতেই, সিঁড়িতে ওঠার ঠিক মুখটাতেই 100 টাকা টিকিট কাটতে হবে ভিডিওর জন্য। আপনাদের প্রায় সব দিক থেকেই পাখির চোখে ত্রিচি শহরকে দেখালাম। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে এবং ইনফরমেটিভ লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে, আপনাদের মনকে আনন্দ দেয়, তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমরা যখনই নতুন ভিডিও দেব
আপনাদের জন্য এই চ্যানেলে তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে আমাদের উদ্বুদ্ধ করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন। আর হাইপ করা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হাইপ করবেন আর বন্ধুবান্ধবের সবার সাথে শেয়ার করবেন। তাহলে আরও নতুন নতুন জায়গার আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমরা এই চ্যানেলে নিয়ে আসতে পারবো। এই মন্দির সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি কিন্তু খোলা থাকে, মাঝখানে কোনো সময় বন্ধ থাকে না। এখান থেকে ড্রোন ওড়ানো যেত, তবে রাত্রি হয়ে গেছে তো ড্রোনের সিগন্যালিংয়ের প্রবলেম হয়। আর এখান থেকে এমন কোনো জায়গাও দেখছি না যেখান থেকে আমি ড্রোনটা ফ্লাই করাতে পারবো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যদিও এই হাওয়াতে ড্রোনের কিছু হয় না, কিন্তু তাও রিস্ক থেকে যায়। যতই হোক মোটা দক্ষিণা দিয়ে কিনেছি তো, হারিয়ে যাওয়ার ভয় আমাদের মতো ছোট ব্লগারদের, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের থেকেই যায়। এখান থেকে ইচ্ছে ছিল এরুম্বেশ্বরের মন্দিরে যাওয়ার। এরুম্বেশ্বরের মন্দির মানে যেখানে পিঁপড়েরাও শিবভক্ত। এরুম্ব কথার অর্থ হলো তামিল ভাষায় পিঁপড়ে, তো সেখানে পিঁপড়েরাও শিবভক্ত। কিন্তু এখন 7:30 বেজে গেল, এই নামতে শুরু করলাম, নেমে গাড়িতে উঠতে উঠতে প্রায় 8টা তো বেজেই যাবে। তারপরে হোটেলে যাই, কারণ মন্দির বন্ধ হয়ে যাবে 8টার পরে। ওই যে দেখুন লক্ষ্মী নামক হাতিটি চলে যাচ্ছে, এবার ও রাস্তায় চলে যাবে আর আমরাও এবার হোটেলের গন্তব্যের দিকে এগিয়ে যাব। দেখি হোটেল খুঁজতে হবে, গুরু বলে একটি হোটেল আমি সিলেক্ট করে রেখেছি, দেখি ওখানে রুম পাই কিনা। চলুন, এখান থেকেই 6 কিলোমিটার মতো দূরত্বে অবস্থিত, মিনিট 20 সময় লাগবে। হোটেলে ঢোকার আগে পেট্রোলটা ভরে নিই, 1 ট্যাঙ্ক ভর্তি পেট্রোল, দেখতে কি ভালো লাগে। তিরুচিরাপল্লিতে পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা 26 পয়সা। টোটাল তেল ধরলো 35.99 লিটার, মানে 36 লিটার, 3644 টাকা। এই হচ্ছে আজকে আমাদের হোটেল, হোটেল গুরু। এদের রেস্টুরেন্টটার নাম নিউ খুরিঞ্জি রেস্টুরেন্ট। গাড়ি পার্কিং এখানে দেখছেন সেটা ঠিক আছে, বাট ইনাদের গাড়ি পার্কিং অ্যাকচুয়াল পিছন দিকে। তো পিছন দিকে আজকে এই হোটেলটা সম্পূর্ণ বুক, আর সবাই গাড়ি নিয়ে এসছে, তাই জন্য পিছনে গাড়ির স্লটটা ফুল হয়ে গেছে। আর আমাদের গাড়ি সামনে থাকলে সুবিধা, কারণ আগামীকাল আমরা বেরোবো ভোর 6টার সময়, তাই এখানে থাকলে টুক করে নেমে লাগেজটা নিয়ে বেরিয়ে যাওয়া যায়। সকালে আর লাগেজ নামানোর জন্য কাউকে পাওয়া যায় না। এই সিঁড়ি দিয়ে আসার পর এই হচ্ছে হোটেলের রিসেপশন, এখানে বসার লবি টবি আছে। এই হচ্ছে সম্পূর্ণ রিসেপশন, এখানেও বসার জায়গা আছে, নিচেও রুম আছে কিছু। এই হচ্ছে লম্বা করিডোর, অনেকগুলো রুম আছে এনাদের, অনেকগুলো ফ্লোরও আছে, সিঁড়ি আছে এই সাইডে, এই যে এই সাইডে লিফটও আছে। এবার তাহলে রুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, ঢোকার পরেই একটা ডাইনিং টেবিল আছে আবার রুমে, সাথে লাগেজ র্যাক, সাইডে ডাস্টবিন দেওয়া আছে, এখানে সুন্দর একটা কাভার দেওয়া আছে বেশ বড়, এই সাইডে মিরর দেওয়া আছে, এখানে একটা হ্যান্ড বেসিন, এই দিকে একটা বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, মিক্সার কল, গিজারটা সেন্ট্রালাইজড, এক্সস্ট ফ্যান নেই, জানলাটা খোলা আছে। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে 4 বেডের রুম, 2টো এখানে বিছানা, 2টো ওখানে বিছানা। বিছানাগুলো বেশ ভালো, প্রত্যেকটা সাইডে একটা করে বেড সাইড টেবিল, বিছানার এখানে সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ডিজাইন করা আছে। এই সাইডেও একটা মিরর দেওয়া, এখানে ড্রেসিং টেবিল, এখানে আরেকটা টয়লেট, এটা ওয়েস্টার্ন টয়লেট, এখানে বেসিনটা ভিতরে, আর এখানেও একটা মিরর দেওয়া আছে, মিক্সার কল এখানেও আছে, এক্সস্টটাও এখানে নেই। তো এই হচ্ছে ওভারঅল রুমটা। এবার আসি এই হোটেলটার ভাড়া কত। আজকে এদের ডবল বেডরুম কোনো খালি নেই, আর আমরা ফ্যামিলি নিয়ে আছি 4 জন, একসাথে থাকতেই পারি, কোনো ইস্যু কিছু নেই। তো এই রুমটার ভাড়া হচ্ছে 4000 টাকা। আর হোটেলটা তো দেখলেন, আশা করি ভালো লাগলো। কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেওয়া রইল। ইনাদের এখানে যে রেস্টুরেন্টটা আছে, ঠিক যেখানে রিসেপশানটা দেখালাম সেই রিসেপশানের নিচেই, তো সেটা পিওর ভেজ রেস্টুরেন্ট। এখন আর ভেজ খাবো না বস, সকালে একবার পুরো ভেজ খেয়েছি। আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছ তো পাচ্ছি না, তাই একটু মাংসই খাই। এই যে জুডিও শোরুম দেখছেন, জুডিও শোরুমের পাশেই হচ্ছে হোটেলটা। এই অঞ্চলে ঠিক এই হোটেলটার ধারে পাশেই, মানে এই জুডিওর ধারে পাশেই কিন্তু আরও অনেক হোটেল আছে। নিজেদের বাজেট অনুযায়ী আপনারা এই হোটেলগুলো দেখে নিতে পারেন। গতকালে ডিনারটাও তো জমিয়ে করেছিলাম, আজকেও দুপুরবেলা ভ্যাদে পুরো নিরামিষ হয়েছে, সাউথ ইন্ডিয়ান থালি আবার দেখেছেন। তাই আজকে হোটেল থেকে বেরিয়ে ডান দিকে জুডিও আছে, জুডিও থেকে 100 মিটার মতো এগোলে একটা রেস্টুরেন্ট টাইপ আছে, ভালো রেস্টুরেন্ট, চালু রেস্টুরেন্ট, বাম্পার বিক্রি, সেখান থেকে নিয়ে আসলাম। আসলে আমাদের খুব খিদে পেয়েছিল, হ্যাঁ, তাই আমরা কিছুটা খেয়ে নিয়েছি, প্লিজ ডোন্ট মাইন্ড। এটা হচ্ছে লসুনি চিকেন ফ্রাই, এর সাথে আছে তন্দুরি চিকেন, সেটাও খেয়ে ফেলেছি খিদের চোটে। আর মেন কোর্সে এরকম ছোট ছোট লাচ্চা পরোটা উইথ বাটার চিকেন, গুছিয়ে ডিনারটা করে নিয়ে ঝপ করে শুয়ে পড়ি।
আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক সকাল 9টায়। নিয়ে আসবো তিরুচিরাপল্লী থেকে কোদাইকানাল হয়ে মাদুরাই যাওয়ার দৃশ্য, সমস্ত তথ্য, কোথায় যাবেন, কেন যাবেন, কি কি দেখবেন, কি কি খাবেন, কোন হোটেলে থাকবেন, সমস্ত তথ্য থাকবে আগামী ভিডিওতে। তাহলে আজকের জন্য টাটা।